বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলোচনা করবার জন্য, বিশেষ করে বিগত 3 বছর যে মহাজোট সরকারের 3 বছর, এই সময়কালটাতে দেশের অর্থনীতি বাণিজ্যের চিত্রটা কি, সেই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে বসা রয়েছেন। আমার বায়ে রয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, আর আমার ডানে রয়েছেন প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার মোহাম্মদ আজিজ খান, প্রথমে শুনতে চাইব যে 3 বছর এই সরকার পার করলো, এই 3 বছরের সময়টাতে বাংলাদেশের অর্থনীতিকে আপনি কিভাবে চিত্রায়িত করবেন বা মূল্যায়ন করবেন, সাফল্যের দিকটা বা ব্যর্থতার জায়গাগুলো কি কি? ধন্যবাদ। সর্বপ্রথম শুভ নববর্ষ or হ্যাপি নিউ ইয়ার, and thank you for inviting me. দেখেন, সার্বিক অর্থনীতিতে তো বাংলাদেশ এর আগে আপনার এখানে বলেছি যে সবসময় উন্নয়নের পথেই আছে। 1990 সনের পরে, 1995 সনের পরে বাংলাদেশে কখনো 6%-এর নিচে জিডিপি গ্রোথ হয়নি। তার মানে ইটস এ ভেরি সাস্টেইনেবল এন্ড সাস্টেইনড গ্রোথ বাংলাদেশে যাচ্ছে। সার্বিক অর্থনীতিতে আমরা এবছর কি দেখছি, ইনফ্যাক্ট সবাই যখন আমরা চিন্তিত ছিলাম সেটা ছিল 2010-এর শেষে, 2011-র বিগিনিংয়ে, যখন নাকি বাংলাদেশের ইকোনমিটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল। কিসের জন্য? কারণ বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট মানে পুঁজিবাজার অস্থির ছিল, পুঁজিবাজার অনেক উপরে উঠে গিয়েছিল। সেটা যে একটা বাবল এবং সেটা যে কমে যাবে এটা সবাই বলছিলেন। আমি যতদূর মনে করতে পারি 2010 সনের শেষের দিকে আপনার এখানে যারা বিজ্ঞ ব্যক্তিরা এসছেন, অর্থনীতিবিদরা এসছেন, তারা সবাই বলেছেন যে এটা একটা আনসাস্টেইনেবল হাই মার্কেট। সেটা আজকে একটা এমন পর্যায়ে এসছে যেখানে নাকি ডাউনসাইড রিস্ক বলতে আর নেই, মানে এটা একটা বেসে চলে আসছে। তো সেটা একটা দিক দিয়ে ভালোর দিকটা একটা বলা যেতে পারে। আপনি দ্বিতীয়ত মুদ্রা বাজার, মনিটারি পলিসি, আমরা 2011 সনে এত কিংবা 2010 সনে যখন নাকি বলছিলাম যে 30,000 কোটি টাকা আছে, মাননীয় চেয়ারম্যান আছেন এখানে প্রাইম ব্যাংকের, উনিও বলতে পারবেন 2009-এ কত টাকার ছড়াছড়ি, সেটা ইনভেস্টমেন্টে গিয়েছে। সেই ইনভেস্টমেন্টের সুফল আমরা পাওয়া শুরু করছি। কিন্তু তারপরেও এখন একটা সরকারিভাবে একটা পজিশনে হচ্ছে যে একটা কন্ট্রাকশনারি পলিসি নিবেন। আমি কন্ট্রাকশনারি পলিসির পক্ষে না, কিন্তু বলছি যে একটা অবস্থানে এসছে যেটাতে আমরা জানতে পারছি যে সরকারের নীতি কি, সেই নীতি অনুযায়ী আমরা কাজ করতে পারছি। আপনি দেখেন অবকাঠামো খাতে বাংলাদেশের যাত্রাবাড়িতে মেয়র হানিফ ব্রিজ শুরু করা হয়েছে আজকে শেষের দিকে। ঢাকার উত্তরে ক্যান্টনমেন্টের ওখানে মিরপুর উড়াল সেতু, সেটাও শেষের দিকে। গাজীপুর থেকে মেট্রো রেল কাজ শুরু হয়েছে। পদ্মা ব্রিজ নিয়ে কথাবার্তা চলছে, অসুবিধা হচ্ছে, কিছু তো হচ্ছে আমরা জানছি। প্রায় 2000 থেকে 2500 মেগাওয়াট নতুন বিদ্যুৎ কেন্দ্র হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কখনো 3 বছরে 2500 মেগাওয়াট বিদ্যুৎ কোনো সময় আপনি যোগ করতে পারেননি। নতুন বিদ্যুৎ কেন্দ্র, সেই নতুন বিদ্যুৎ কেন্দ্র 2500 মেগাওয়াট এসেছে। আপনি দেখেন ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্নের কথা বলা হয়েছে, কিংবা বর্তমান ইনফরমেশন এজে যেই উন্নয়নের ধারাকে লিপফ্রগ করা যেতে পারে, ক্যাটাপল্ট করা যেতে পারে, সেটার জন্য 430টা উপজেলার ভিতরে 300টা উপজেলায় আজকে ফাইবার অপটিক ব্রডব্যান্ড ইন্টারনেট হাই স্পেকট্রাম পৌঁছে গেছে। আজকে 300টা উপজেলা একে অপরের সাথে কথা বলতে পারছে মুহূর্তের ভিতরে। আজকে আইটিসি, ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল কানেক্টিভিটি লাইসেন্স দেওয়া হয়েছে কতগুলো কোম্পানিকে, আমাদের কোম্পানিকেও দেওয়া হয়েছে, সামিট কমিউনিকেশন লিমিটেড। তাতে করে আমরা সাবমেরিন কেবলের মতন ওভারল্যান্ড বিশ্বের সাথে কানেক্টিভিটি স্থাপন করতে পারবো। আপনি সারা বিশ্বের সাথে আজকে 6টা নতুন লাইসেন্স দেওয়া হয়েছে, পুরনো সাবমেরিন কেবল আছে, সেখানে আরেকটা করা হবে। তার মানে আপনি 8টা মাধ্যম দিয়ে সারা পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারছেন। সোনিয়া গান্ধী হোক, অমর্ত্য সেনা হোক, বলছে যে এশিয়াতে আমরা একটা মডেলের মতন। স্বাস্থ্যক্ষেত্রে আমরা শিক্ষা, এই যে ক্লাস 5-6-এ এত ভালো করেছে, আপনার
এগ্রিকালচারে 16 কোটি মানুষকে আমরা খাওয়াচ্ছি আজকে। এই যে সাকসেসগুলো, এই সাকসেসগুলোর সাথে তো আরেকটা অবকাঠামোরও মিল আছে। অনেকে আজকে বিদ্যুৎ নিয়ে অনেক কথা বলছে যে দামি বিদ্যুৎ, কিন্তু আজকে যদি ওই বিদ্যুৎ না হতো তাহলে কি আপনি 16 কোটি মানুষের জন্য খাবার তৈরি করতে পারতেন? আপনি কি সেই পাম্প সেচ চলতো? আজকে যে যখন আমরা এত খুশি হচ্ছি যে এত ছেলে পেলে 87% ছেলে পাশ করেছে, এই যে পাশ করার হার এতটা বৃদ্ধি পেল, সময় মতন জানুয়ারি মাসের 1 তারিখে পুস্তিকা দিতে পারলাম, এইগুলোর পিছনে বিদ্যুতের একটা কাজ আছে। এগুলোর পিছনে যদি আমরা সামগ্রিকভাবে কাজ না করতাম, বাংলাদেশ সরকার কাজ না করতো, তাহলে পরে এই উন্নয়নের যেটি বলা হয় যে কুইক রেন্টাল পাওয়ার, এটি তো আপনার দীর্ঘদিন আপনি এভাবে চালাতে পারবেন না, সে কথাও বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে এটি করতে গিয়ে যে অর্থ ব্যাংকগুলো থেকে বেরিয়ে গেছে, সেটিও অর্থনীতিকে একটা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। দেখেন, বলছেন বাংলাদেশের অর্থনীতি একটা লিপ ফ্রগিং অর্থনীতি, খুব দ্রুত এগোচ্ছে। একটা ছেলে যেরকম 13-14 বছর বয়সে তাকে অনেক দৌড়দৌড়ি করতে হয়, সে পায়ে ব্যথা পায়, তারপরেও খেলতে যায়। ওই রকম একটা অবস্থানে আমরা আছি। এই সময়ে আমাদের ইনভেস্টমেন্টের প্রয়োজন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট করছে, মাননীয় চেয়ারম্যান প্রাইম ব্যাংক উনি ইনভেস্টমেন্ট করছেন, আমি ইনভেস্টমেন্ট করছি। আজকে আমাদের 10,000 কোটি টাকা ইনভেস্টমেন্টের পোর্টফোলিও। 10,000 কোটি টাকা যোগান দেওয়ার জন্য তো কষ্ট হবেই, বাংলাদেশের কষ্ট হবে, সামিট গ্রুপের কষ্ট হবে, পুঁজিবাজারের কষ্ট হবে, কিন্তু সেজন্য তো আমরা থেমে থাকতে পারবো না। আমাদেরকে তো করতেই হবে, আমাদেরকে 16 কোটি লোককে বিদ্যুৎ দিতে হবে। বিদ্যুতের বাইরে আর কোনো মেজর ইনভেস্টমেন্টের জায়গা দেখছেন আপনি? আমরা পোর্টে বড় ইনভেস্টমেন্ট করছি, মুক্তারপুর নারায়ণগঞ্জে বাংলাদেশের প্রথম রিভার পোর্ট করছি, যেখান থেকে কন্টেনারে করে একেবারে চিটং চলে যাবে, রোড ব্যবহারই করা হবে না। আমরা পুরো বাংলাদেশে ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং বিশ্বের সাথে ফাইবার অপটিক নেটওয়ার্ক লাগাচ্ছি। মানে প্রত্যেকটা খাতে বাংলাদেশের ইনভেস্টমেন্ট প্রয়োজন, এটা তো আমরা সবাই জানি। সেই ইনভেস্টমেন্টটা আনার জন্য নানান রকম প্রেশার হবে, কষ্ট হবে, কিন্তু যে সাহসী ব্যক্তিত্ব, যেই সরকার সাহসী হবে, যে জনগণ সাহসী হবে, তারা এগিয়েই যাবে। জি, আসবো আপনার কাছে। মিস্টার সিরাজুল ইসলাম মোল্লা, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা আজিজ খানের কাছ থেকে অনেক ইতিবাচক কথাবার্তা শুনলাম, তো বাস্তবে কি চিত্রটা এরকম মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে আমি চ্যানেলের দর্শকবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আমি বলতে চাই, বর্তমান সরকার ক্ষমতা আসার পরে যে বিশেষ করে হলো ব্যাংকিং সেক্টরের কথা আমি বলবো, যে 2009-এর প্রথম দিক থেকে এবং 2010-এর পর্যন্ত 9-10 ইয়ার পর্যন্ত আর কি, বাংলাদেশে প্রচুর লিকুইডিটি আমাদের ছিল। তখন সরকার চিন্তা ভাবনা করলো যে আমাদের ক্রেডিট গ্রোথটাকে বাড়ানোর জন্য সরকার আমাদের এসএমই লোন, কৃষিভিত্তিক লোন, বড় বড় শিল্প প্রতিষ্ঠান, এইগুলি কিন্তু প্রচুর এগুলি তখন হইতেছিল। কিন্তু সমস্যাটা দেখা দিল, এই বড় বড় ইন্ডাস্ট্রিগুলো যখন মেশিন বাংলাদেশে আসলো, কিংবা ইন্ডাস্ট্রিগুলো সেট আপ হয়ে গেলো, যখন ওনারা প্রোডাকশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে চাইল, তখন কিন্তু দেখা দিল কি গ্যাস এবং ইলেকট্রিসিটির সমস্যার কারণে তখন কিন্তু আর ওই ইন্ডাস্ট্রিগুলো তখন আর চালু করতে পারলো না। সেখানে কিন্তু একটা বড় বাধার কিন্তু একটা সম্মুখীন হইল। দ্বিতীয়ত জিনিসটা হলো, যখন গ্যাস এবং ইলেকট্রিসিটির শর্টেজ দেখা দিল, তখন সরকার এই গ্যাস এবং ইলেকট্রিসিটিকে নিয়মিত করার জন্য, যেমন আজিজ খান সাহেব উনি হলো পাওয়ার সেক্টরের লোক, উনি জানে যে বাংলাদেশের ইতিহাসে এই গত 3 বছরে বর্তমান সরকার যে 2500 মেগাওয়াট বিদ্যুৎ যে উৎপাদন আজকে জাতীয় গ্রিডে যোগ হয়েছে, এটা কিন্তু বর্তমান সরকারের এটা একটা মানে অভাবনীয় একটা সাফল্য আমি বলতে পারি। কারণ যেভাবেই হোক সরকার এই টাকাগুলো লোকাল ব্যাংক থেকে, সরকারের তহবিল থেকে, বিদেশ থেকে লোন নিয়ে এই যে মানে ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে, তার থেকে এর ফলে আমাদের হলো
সরকারের কিছু ঘাটতি দেখা দিছে। সেই ঘাটতিগুলো পূরণের জন্য তখন করছে কি, সরকার বিভিন্ন ব্যাংক থেকে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে সরকার তখন লোন নেওয়া শুরু করলো। এই লোন নেওয়ার ফলে মার্কেটে বর্তমানে কিছু ক্যাশ ক্রাইসিসের সমস্যা দেখা দিচ্ছে। সেই ক্যাশ ক্রাইসিসটা কিন্তু আমাদের মানি মার্কেটও কিন্তু আমার শেয়ার মার্কেটও কিছুদিন কিন্তু এটার একটা বিরাট প্রভাব। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু আমি মনে করি এই সমস্যাটা হলো একটা সাময়িক সমস্যা, এটা কোনো দীর্ঘমেয়াদী কোনো সমস্যা। এই সমস্যা প্রত্যেকটা দেশেই কিন্তু হয়ে থাকে। বহুত আগে আমরা পড়েছি যে মানি মার্কেটে আপনার রিজার্ভ নিয়ে, যেটি নিয়ে আমরা গর্ব করতাম, প্রচুর রিজার্ভ ছিল, রিজার্ভেও তো এখন রিজার্ভেতে আমাদের রিজার্ভ নিয়ে আমরা গর্ব করতাম, কিন্তু রিজার্ভটা কমে যাওয়ার তার কারণ হলো কি, রিজার্ভের ম্যাক্সিমাম টাকা হলো যেমন আমাদের পাওয়ার সেক্টরে খরচ হয়ে গেছে, আমাদের এগ্রিকালচারে খরচ হয়েছে, তারপর হলো ফুড তো আমাদের আছে। তাছাড়া এখানে আপনারা জানেন যে জ্বালানি তেল কিন্তু আমাদের হলো US ডলারটা পারচেস করতে হয়। আমাদের রেমিটেন্স বর্তমানে যদি রেমিটেন্সের ফ্লো ঠিক আছে, কিন্তু কিছুদিন আগে কিন্তু রেমিটেন্সের ফ্লোতে আমাদের সমস্যা কমে গিয়েছিল। সেই রেমিটেন্স কমার কারণে কিন্তু কিছু সমস্যার কিন্তু সৃষ্টি হয়েছে। তো আমি বলতে চাই যে এই বোরিং যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু সামগ্রিক অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব সৃষ্টি করবে। কাজেই যেভাবেই হোক সরকারকে এই ব্যাংক বোরিং বন্ধ করতে হবে। আরেকটা জিনিস আমরা খুশি হবেন, আপনারা জানেন যে অল্টারনেটিভ কি সরকারের সামনে কোন অল্টারনেটিভ আছে? তো প্রয়োজন মেটাতে হবে। প্রয়োজন মেটাতে হলে যেমন আমাদের আপনি জেনে হয়তো খুশি হবেন যে বেশ কয়েক মাস যেমন কিন্তু আমরা কিন্তু ফরেন এইড, যে বিদেশি যে লোন, সেই লোন কিন্তু বেশ কিছুদিন যাবত কিন্তু আমরা এখন পাচ্ছি না। তারপরও যে বাংলাদেশ এখনো টিকে আছে নিজস্ব, যেটি হচ্ছে যে ডিসবার্সমেন্টটা হচ্ছে না, ডিসবার্সমেন্ট হচ্ছে না, আমাদের তো ক্ষতি হচ্ছে। কিন্তু তারপরও আমাদের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে, এক্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে, এরপরেও কিন্তু আমাদের গ্রোথ কিন্তু কমে না, গ্রোথ কিন্তু আমাদের ঠিকই আছে। আজিজ ভাই যেটা বললো যে গত 10-11 বছর যাবত, 15 বছর যাবত আমাদের গ্রোথ কিন্তু 6%-এর কোনো সময় কিন্তু কম হয় না। এই বছর হয়তো 6% হবে। তারপর আমরা বলতেছি আমাদের ওরিট হওয়ার কোনো কারণ নাই। আমাদের বাংলাদেশ অনেক সেক্টরে আমাদের সফলতা আছে, কিছু কিছু সেক্টরে হয়তো আমাদের সেটা হয়তো সাফল্য হয়তো নাও আসতে পারে। কিন্তু আমি মনে করি যদি আমাদের আশেপাশে সার্ক কান্ট্রির ম্যাক্সিমাম, যেমন পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, ইন্ডিয়া বলেন, এই সমস্ত কান্ট্রির সাথে যদি বাংলাদেশকে যদি আপনি তুলনা করেন, বাংলাদেশের অবস্থান কিন্তু তাদের চেয়ে উপরেই কিন্তু আছে। একসময় বাংলাদেশকে বলা হয়তো তলবহীন জুরি, বাংলাদেশ এখন আর তলবহীন জুরি না। কাজে আমাদের শক্তি সামর্থ্য এখন কিন্তু সবই আছে, আমি মনে করি আর কি। মিস্টার আজিজ খান, এই যে শঙ্কার জায়গায় যেটি উনি বলছেন যে গভর্নমেন্ট যেভাবে বড় করছে ব্যাংকগুলো থেকে এবং এতে করে একটা তারল্য সংকট দেখা যাচ্ছে, আপনি কি মনে করেন যে এই সংকট কাটিয়ে উঠতে কি পরিমাণ সময় লাগতে পারে, বা এটিকে আদৌ সংকট হিসেবে আপনি দেখছেন কিনা? বাংলাদেশ সরকার কত 25,000 কোটি টাকা বড় করেছে ব্যাংকগুলোর থেকে 20 থেকে 22,000 কোটি টাকা সরকার হলো, 25,000 কোটি বলছি একটু বাড়াই, কিন্তু ওনাদের বোধহয় প্রায় সবচেয়ে লস হয়েছে সেখানে জ্বালানি তেল আনতে গিয়া, হ্যাঁ, যে পরিমাণ টাকা খরচ হয়েছে। আর এখানে জ্বালানি তেলের যে একটা বুতুর্কি, যেমন দেখা গেছে জ্বালানি তেল যেমন হলো রেন্টাল যে পাওয়ার প্ল্যান্টগুলো যে 12 টাকা হলো, দেখা যাচ্ছে যে চুক্তিপত্র হলো 12 টাকা, সরকার বিক্রি করতেছে 5 টাকা থেকে 6 টাকা। এখানে কিন্তু একটা বিরাট গ্যাপ। হ্যাঁ, এই গ্যাপের কারণে কিন্তু সরকারের ম্যাক্সিমাম টাকা কিন্তু এই গ্যাপে কিন্তু চলে যাচ্ছে। এই কারণে কিন্তু আমাদের এলো মানে যে মনিটরিং যে লসটা আছে, এই লসটা কিন্তু এখন শুরু হচ্ছে আর কি। জি আজিজ খান, ওটা তো উনি যেটা বলছেন যে সরকার 25,000 কোটি টাকা, আমাদের বোধহয় বাজারটা প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ হাজার কোটি টাকার বাজার। অতএব ওইভাবে দেখতে গেলে খুব বেশি যে বড় করছে তাও না। কিন্তু আরেকটা বক্তব্যে আমি অনেক সময় সরকারের সাথেও মতের মিল হচ্ছে না, সেটা হলো কন্ট্রাকশনের পলিসি, যেটা বলছিলাম যে সরকার যে এত টাকা বাজার থেকে উঠিয়ে নিচ্ছে, তারপরে ওনাদের ব্যাংকের যে SLR স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, CRR ক্যাশ রিজার্ভ রেশিও, এখন আবার লেন্ডিং রেটটা বাদ দিয়ে দিয়েছে। এইগুলো বাড়িয়ে দেওয়াতে ওনারা টাকা দিতে পারছেন না। এটা কিন্তু লোন বড় করে না। আমার মতে সরকারের এটা করে বাংলাদেশের এই ঊর্ধ্ব যখন আমরা দৌড়চ্ছি তখন মানে আটকে রাখার কোনো যুক্তিকর কারণ দেখছি না, আদার দেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক তারা চাচ্ছে, তারা কিসের জন্য চাচ্ছে, বাংলাদেশের অবস্থান থেকে
ঠিক মতন চাচ্ছি কিনা আমি ঠিক জানি না। আমি নিজে একটা জিনিসে বিশ্বাস করি যে আমাদের মুক্ত চিন্তা করতে হবে, নিজের চিন্তা নিজেকেই চিন্তা করতে হবে। মানুষের উই মাস্ট নট গিভ আওয়ার থিঙ্কিং টু সামবডি এলস, মানে থিঙ্কিংটাকে আউটসোর্স করলে চলবে না। অনেক কিছু আউটসোর্স করা যায়, কিন্তু নিজের ব্যাপারে থিঙ্কিংটা নিজের বাংলাদেশে রাখা উচিত। সেই জন্য কন্ট্রাকশনারি পলিসি ওরকমভাবে বর্তমানে নেওয়া উচিত না। এই রেশিওসগুলো কিছুটা অ্যালাউ করা উচিত। আর বাংলাদেশে তো তারপরেও এক্সপোর্ট অনেক বেড়েছে, বাংলাদেশের এক্সপোর্ট অনেক বাড়বে, কারণ বাংলাদেশের এক্সপোর্ট এখনো শুরু। আপনার চায়না, ইন্ডিয়াতে যেরকমভাবে চায়না ইজ বিকামিং আওয়ার মার্কেট। আগে চায়না আমাদের মার্কেট দখল করে নিত, এখন চায়না আমাদের মার্কেট হয়ে যাচ্ছে। আজকে ইন্ডিয়া আমাদের মার্কেট হয়ে যাচ্ছে, জাপান আমাদের প্রথমবারের মতন বড় একটা মার্কেট হচ্ছে। তো কাজেই আমাদের এক্সপোর্ট পোটেনশিয়াল তো অনেক, এখানে ফান্ডিং করতেই হবে, এখানে সাহায্য করতেই হবে। আবার তাদেরকে উনি যেটা বললেন যে বিদ্যুতের অভাব, আজকে তো সেই বিদ্যুতের অভাব কিছুটা হলেও সাশ্রয় হয়েছে। বিদ্যুতের মূল্য, আমরা ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি, আমাদের বিদ্যুতের মূল্য 10 টাকা পড়ছে, কিন্তু ওটার অল্টারনেটিভ কি ছিল? না হলে উনি তো ওনার ইন্ডাস্ট্রি ডিজেল দিয়ে চালাতেন, তখন তো 20 টাকা প্রতি কিলো ঘন্টা চলতো। আজকে যে সমস্ত বাসাতে বিদ্যুৎ থাকে না, কিংবা যে ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ থাকে না, তারা নিজেরা বিদ্যুৎ কেন্দ্র করে না ডিজেল দিয়ে, তাহলে তো তার খরচা পড়ে 20 টাকা। ওর পরেও তো আমরা অনেক সময় দেখেছি যে তবু আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আছে। আজকে বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন যে লেবার, জনগণ, গ্রামের জনগণও অনেক বড়লোক হয়েছে। ঢাকার প্রতি মাইগ্রেশন আগের থেকে কিছুটা কমেছে। ঢাকা শহরে চিটাগংয়ে আমরা 3টা কন্টেইনার ডিপো চালাই, যেখানে নাকি ওই যে বললাম যে পোর্ট, সেখানে লোক পাওয়া যায় না। আজকে প্রতিদিন ওয়ার্কার্স গেট 500 টাকা, 500 টাকা ডেইলি ওয়ার্কারের বেতন হয়েছে বাংলাদেশে। তো কাজেই আমি মনে করি যে আমরা তো একটা লিপফ্রগ করছি এখানে। অর্থের যোগান আপনাকে এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু অর্থের যোগান, বাংলাদেশের ইকোনমিটা আবার অনেক ছোট। বাংলাদেশে দেখেন আপনি $130 বিলিয়ন জিডিপি, তার একটা ছোট দেশে মাত্র তার 10 থেকে 12% সরকারের কাছে আসে। তার মানে আমাদের সরকারের কাছে থাকে $12-13 বিলিয়ন। 16 কোটি লোকের জন্য $12-13 বিলিয়ন কি? It's a very small amount of money that the government is in charge of from its own internal resources. সেজন্য আমাদের ডিপেন্ড করতেই হয় বিদেশি রিসোর্সেস, ওয়ার্ল্ড ব্যাংক হোক, IMF হোক। সেখানে একটা বিরাট, আমাদের থেকে অবস্থা খারাপ হয়ে গেছে আজকে ইউরোপের। আজকে ক্রেডিট রিস্ক ইউরোপের বেশি না বাংলাদেশের বেশি। আজকে জাঙ্ক হয়ে গেছে গ্রিস, আজকে জাঙ্ক হয়ে গেছে হাঙ্গেরি, আজকে জাঙ্ক ঘোষণা করা হচ্ছে ইটালিকে, স্পেনকে। সেখানে আমরা তো অনেক ভালো আছি। আজকে যে বিশ্ব ব্যাংক আমাদেরকে অনেক সময় অর্থায়ন করার কথা বলছে কিংবা দ্বিধাগ্রস্ত আছে, কেন দ্বিধাগ্রস্ত আছে? আমাদের থেকে কোন দেশটা ভালো যাকে তারা টাকা দিবে? পাকিস্তানের অবস্থান কি আমাদের থেকে ভালো? ইন্ডিয়াতে অবস্থান কি আমাদের থেকে ভালো? আফ্রিকান কান্ট্রিজগুলির অবস্থান কি আমাদের থেকে ভালো? দক্ষিণ আমেরিকান কান্ট্রির অবস্থান কি আমাদের থেকে ভালো নাকি? আপনি যদি কম্প্যারেটিভ অ্যানালাইসিস করেন, বাংলাদেশের ইকোনমি আজকে তারা বলতেছে 37th বেস্ট ইকোনমি ইন টার্মস অফ গ্রোথ অ্যান্ড আদার্স, 37 নম্বর। প্রত্যেকটা দেশের থেকে আমরা ভালো পজিশনে আছি। এখন গ্লাস ইজ হাফ ফুল আর হাফ এমটি। আমি এটার মানে এটা বলছি না যে বাংলাদেশে আর এখন কোনো প্রবলেম নেই, আমি বলছি অনেক প্রবলেম আছে, কিন্তু সেই প্রবলেমের সলিউশনের দিকে এগোচ্ছে। আমি যেটা আপনাকে বলছি যে উনিও এগ্রি করলেন যে 25,000 মেগাওয়াট 3 বছরে কোন সময় কোন সরকার বাংলাদেশে যোগ করতে পেরেছে? না, করতে পারে না। 2-3টা উড়াল সেতু কোন সময় একসাথে চালু করতে পেরেছে? আজকে তো 3 বছরের মাথায় মেয়র হানিফ সেতু তো শেষের দিকে। এইরকম ভাবে যে একটা কাজের উদ্দীপনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেই উদ্দীপনাতে আমাদেরকে সহায়ক ভূমিকা পালন করা উচিত। মুক্তবাজার অর্থনীতিতে প্রাইভেট সেক্টরের একটা বিরাট সহায়ক ভূমিকা পালন করা উচিত। আমি সেটার কথা বলছি যে আমাদের সবাই মিলে এবং সমষ্টিগত, জাতিগতভাবে কিভাবে এটাকে সলভ করতে পারি, তাহলে পরে হয়তোবা বিশ্বের বর্তমান অবস্থাতে, যেখানে নাকি বড় বড় দেশ, বড় বড় ইকোনমি, তারাই হোঁচট খাচ্ছে, তাদের কাছ থেকে টাকা পাওয়া অনেক কঠিন হবে। নতুন চিন্তাধারা আনতে হবে যে চায়নাতে কিভাবে যাই,
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এখন চায়নাতে যাওয়া উচিত, মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে হয়তো মিডল ইস্টে যাওয়া উচিত অর্থায়নের জন্য, রাদার দেন লুকিং অ্যাট দি ওয়েস্ট which were the earlier previous frontier. মিস্টার মোল্লা, আমি বলতে চাই এক্সপোর্ট দেখেন, আজকে আমাদের এক্সপোর্ট বাড়ার পিছনে কিন্তু মেইন কারণ কিন্তু ইলেকট্রিসিটি। আজকে ইলেকট্রিসিটি বাড়ার পরে কিন্তু আমাদের এক্সপোর্ট বেড়ে গেছে। আরেকটা জিনিস হলো বাংলাদেশের একটা মেজর খাত কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ বা রেমিটেন্স আসা, সেটা হলো কিন্তু গার্মেন্টস সেক্টর। সেই গার্মেন্টস সেক্টরে কিন্তু এখন যে আজিজ ভাই যে কথাটা বললেন যে আমাদের একটা বিশাল বাজার হলো চায়না, ভারত, জাপান কথা বললেন আর কি। চায়না দেখেন, চায়না থেকে আগে যখন আমরা মাল আনতাম, সেই মাল আনতে গিয়ে আমাদের 30 দিন 35 দিন আমাদের সময় লেগে যেত কন্টেনারে। সেই মাল কিন্তু এখন আমরা 12 থেকে 13 দিনের মধ্যে, 12-13 দিনের মধ্যে আমরা মাল কিন্তু চিটাং পোর্টে আমরা পেয়ে যাচ্ছি। কাজে এই যে যোগাযোগের ক্ষেত্র, যে কিন্তু আমাদের একটা বিশাল একটা সুযোগ কিন্তু এখানে সৃষ্টি হয়ে গেছে। কাজী বাংলাদেশ সরকার যে উদ্যোগগুলা, একটা সাহসী উদ্যোগ, যে কতগুলো সেক্টরের যে ইনফ্রাস্ট্রাকচার, বিদ্যুৎ ক্ষেত্রে যে নিয়েছে, এটা একটা সত্যিকার অর্থে এটা কিন্তু একটা ভালো উদ্যোগ। অনেকগুলো সেক্টরে আমাদের সাফল্য আছে, শিক্ষাক্ষেত্রে আছে, যে আমাদের কৃষিতে আছে। এই সাফল্য তো এইভাবে আসে নাই, কাজে সরকারের যে সুন্দর পলিসির কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। বিদ্যুতের ভবিষ্যৎটা কি? মানে এখন তো অনেকে শঙ্কা প্রকাশ করছেন, যে অনেকে বলছেন যে এখন উইন্টার বলে বোঝা যাচ্ছে না, কেউ কেউ বলছেন যে কুইক রেন্টাল পাওয়ার দিয়ে তো বেশি দিন সাস্টেন করা সম্ভব হবে না। আসল চিত্রটা কি? আসল চিত্র হলো যে আমরা যেই অবস্থানে থাকতাম তার থেকে অনেক ভালো অবস্থানে আছি। আমাদের এই সামারে অ্যাবাউট 6500 থেকে 7000 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। সেখানে বাংলাদেশ দিতে পারবে 5000 থেকে 5500 মেগাওয়াট। তার মানে 1500 মেগাওয়াটের শর্টফল থাকবে। এই 1500 মেগাওয়াটের শর্টফলটা আগে কত ছিল? আগে 2000 মেগাওয়াট ছিল। আগে 2000 মেগাওয়াট ছিল, যখন নাকি ডিমান্ড ছিল 4500 মেগাওয়াট। 4500 মেগাওয়াটে যখন 2000 মেগাওয়াট শর্টফল থাকে, তার মানে আপনি মাত্র 2500-3000 মেগাওয়াট দিচ্ছেন, ভার্সেস এখন আপনি দিচ্ছেন অনেক বেশি, মানে বেসটা অনেক বড়। তারপরে ইন টার্মস অফ পার্সেন্টেজ দি ডিমান্ড সাপ্লাই গ্যাপ ইজ লেসার টুডে। তো ডিমান্ড তো বেড়ে গেছে, যেখানে দিন দিন তো ডিমান্ড বাড়তেছে আপনাদের, আমাদের ডিমান্ড বাড়তেছে, চাহিদার তুলনায় কিন্তু ডিমান্ডও খুব বাড়তেছে। কাজে যা এখন জাতীয় গ্রিডে যোগ হচ্ছে, মানে উৎপাদনের টোটালটাই কিন্তু এটা কিন্তু অ্যাবজর্ব কিন্তু হয়ে যাচ্ছে। মানে কাজে বিদ্যুতের প্রবলেমটা এখন বর্তমানে, প্রথমে তো যখন একটা অ্যাক্সিডেন্ট কিংবা একটা শক হয়, তখন তো প্রথম আপনাকে একটা করে মেডিসিন দিতে হয়। তো ইনস্ট্যান্টেনিয়াস বিদ্যুৎ তো বড় বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে আসতো না, কিংবা গ্যাস ভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আসতো না। সেজন্য সরকারকে একটা ইনস্ট্যান্টেনিয়াস সলিউশন হিসাবে বর্তমানে রেন্টাল পাওয়ার প্রজেক্ট বলেন কিংবা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের আমাদের উন্নয়নের একটা ধারা রাখতে হলে পরে আপনাকে প্রাইমারি এনার্জি যেটাকে বলে গ্যাস কিংবা কয়লা, সেখানটা যেতেই হবে। আমরা আশা করছি যে সরকার এখন কয়লা নীতি করতে পারবেন। বাংলাদেশের আমরা যে কয়লা নীতির কারণে কয়লার কিভাবে উত্তোলন করা হবে সেটি আটকে আছে, কিন্তু এটি কি বাংলাদেশে এনার্জি যে পলিসি আছে সেক্ষেত্রে কয়লা নীতির খুব জরুরি কিছু কিনা? এখানে আমি বলছি যে সমালোচনার ভয়ে আপনি কোনো একটা কিছু করবেন না, এটা আমি মনে করি বাংলাদেশের সরকার যারা আছেন দে মাস্ট গেট অ্যাবাভ দ্যাট, এবং এই সমালোচনার ভয়ে বাদ দিয়েও কয়লা নীতি করতে হবে। আপনি নিজের দেশে কয়লা থাকতে অর্থনীতির যে অবস্থা, ফরেন কারেন্সির যে অবস্থা সিরাজ সাহেব বললেন, সেখানে আমরা আমাদের নিজেদের কয়লা ডিপোজিট থাকতে, ভালো কয়লা থাকতে, সেটা আমরা উত্তোলনের প্রচেষ্টা করছি না। এটা আমার কাছে একটা ফেলিয়ার মনে হয়। বাংলাদেশের ব্যাপেক্সকে আরো অনেক শক্তিশালী করা উচিত। ব্যাপেক্সের সাথে মুক্তবাজার অর্থনীতিতে ফ্রি প্রাইভেট সেক্টরকে একীভূত করে একসাথে যাতে আমরা কাজ করতে পারি, একটা সিনার্জি আসে, একটা কনভার্জেন্স হয়, আমাদের অর্থনৈতিক এবং ম্যানেজারিয়াল এবিলিটি এবং ব্যাপেক্সের এক্সপিরিয়েন্স দিয়ে আরো তাড়াতাড়ি করে আমরা যাতে নাকি গ্যাস উত্তোলনের ব্যবস্থা করতে পারি, সেদিকে যেতে হবে। বড় বড় বিদ্যুৎ কেন্দ্র করতে হবে যেটাতে নাকি খরচ কম হয়। দ্যাট ইজ আওয়ার প্রিন্সিপাল সলিউশন নাও। এখন আমরা যদি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কম্বাইন্ড সাইকেলে করতে পারি, যেটার মূল্য পড়বে 2 থেকে 2.5 টাকা প্রতি কিলো ঘন্টা, আর যেটা পড়ছে 12 টাকা, সেটার যদি
আপনি গড় করতে পারি, তাহলে সেটা 5-6 টাকায় চলে আসবে এবং সরকারকে ভর্তুকি দিতে হবে না। আর এই যে তেল ভিত্তিক বিদ্যুৎ, সেটাকে আমরা সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত চালাতে পারবো, যখন নাকি অনেক পিক ডিমান্ড থাকে। পিকিং প্লান্ট হিসেবে এগুলি ব্যবহার করা যাবে। পিকিং প্লান্টের সময় কারা ব্যবহার করে? ঢাকা শহরে ব্যবহার করে, চিটাগং শহরে ব্যবহার করে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দোকানগুলো ব্যবহার করে। দোকানরা কিন্তু এমনিতেই 8 টাকা 9 টাকা করে প্রতি কিলো ঘন্টা দেয় এবং দিতে প্রস্তুত, কাজেই সরকারের ভর্তুকিটা আর থাকবে না। আর যেটা বেজ লোড প্লান্ট সারাদিন ধরে চলছে, ইন্ডাস্ট্রিতে চালাচ্ছে কিংবা কৃষক যেটা চালাচ্ছে, শিক্ষা ব্যবস্থার জন্য যে বিদ্যুতের প্রয়োজন হচ্ছে, স্বাস্থ্যের জন্য যে বিদ্যুতের প্রয়োজন হচ্ছে, সেটা অ্যাক্রস দি 24 আওয়ার্স সেটা বেজ লোড প্লান্টের মাধ্যমে 2 টাকা 2.5 টাকা মূল্যের বিদ্যুতে তাদেরকে দিতে হবে। এই ধারণার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সমালোচনার ভয়ে বসে থাকলে চলবে না। আমি একটু ডলারের প্রসঙ্গে যখন উঠল, এই যে ডলারের মান মূল্য যে বৃদ্ধি পাচ্ছে, টাকার অবমূল্যায়ন হচ্ছে ক্রমাগত, এটি অর্থনীতিতে অনেকেই মনে করছেন একটা বিরূপ প্রভাব ফেলছে। আপনার কাছে কি মনে হয়, এটি অ্যাভয়েড করা যায় কিনা, যেত কিনা? ডলার যেহেতু আমাদের যে পরিমাণ হলো রেমিটেন্স বিদেশ থেকে আসে, যে পরিমাণ ডলার আমরা হলো এক্সপোর্ট থেকে আমরা পাই, সে ডিমান্ড এবং সাপ্লাইয়ের সাথে এখানে হলো আমাদের কিছু গ্যাপ থেকে যাচ্ছে। এই গ্যাপের কারণে কিন্তু হলো আমাদের ডলারের দামটা কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমাদের ইনফ্লেশন, টাকার যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশনটাকে কমানোর জন্য কিন্তু সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এটাও কিন্তু একটা বড় কারণ। কাজেই এই যে ডলারের কথা যে বলেন, সেই আমাদের এক্সপোর্ট বাড়াইতে হবে, রেমিটেন্স আমাদের বৃদ্ধি করতে হবে, পাশাপাশি আমাদের বিদেশ থেকে তো আমাদের ফরেন এড তো আমাদের নিতেই হবে। বিদেশি সাহায্য এই মুহূর্তে আমাদের না হলে আমাদের দেশ চলবে না, আমাদেরকে সেটা নিতেই হবে। তবে সেটা হলো আমাদের এই মুহূর্তে তো না নিলে চলবে না, সোজা কথা যা বলি আর কি। আমাদের সমস্যা আছে, আমাদের সমস্যার সমাধান আমাদের করতেই হবে। আজিজ খান, ডলারের অভাব এটা একটা সাময়িক ব্যাপার। বাংলাদেশের এক্সপোর্ট বাড়ছে, রেমিটেন্স $1.2 বিলিয়ন না কত দেখলাম ডিসেম্বরে হয়েছে, যেটা যোগ করলে পরে বোঝা যাবে ডিসেম্বর পর্যন্ত প্রায় $12 বিলিয়ন আমি শুনেছি যে প্রতি বছর। কাজেই এটা একটা সাময়িক এবং 10-এর নিচে। একটা বিরাট বড় অসুবিধা হলো যে উনি যেটা বলছিলেন যে তেলের মূল্য এক্সেপশনালি বেড়ে গেছে। তেলের মূল্য আবার যেটাই বাড়ে সেটাই কমে, বাড়ার পড়লে পরে তো আপনি একটা বুঝতে পারছেন যে এটা একটা হাইয়েস্ট লেভেলে আছে, এরপরে তো একটু কমতে হবে, কমলে পরে আমাদের ওটা কমে যাবে। একই সাথে ইনভেস্টমেন্ট করছে না ওনারা, লোন দিচ্ছেন না, লোন না দিলে পরে ইনভেস্টমেন্ট হচ্ছে না, কি হবে? লোন দিচ্ছেন না, টাকা নেই, হঠাৎ করে দেখা যাবে যে আপনার লিকুইডিটি বেড়ে গেছে, কারণ ওনাদের ব্যাংক তো 800 কোটি টাকা লাভ করেছে। আমি যেই ব্যাংকে জিজ্ঞেস করি তার এক্সেপশনাল প্রফিট করেছে 800 কোটি, 400 কোটি, 500 কোটি, 600 কোটি। এই লাভটা করার সাথে সাথে ইনভেস্টমেন্ট করতে হয়েছে, সেই টাকাগুলো এখন পর্যন্ত হয়তো ঘরে আসেনি। ঘরে আসবে যখন, কিন্তু তখন দেখা যাবে যে ওনারা আবার ইনভেস্টমেন্ট করেননি, এই ভয়ে ভয়ে ইনভেস্টমেন্ট করেননি। বাংলাদেশের অর্থনীতিটা একটু ছোট, পুকুরের মতো, বৃষ্টির দিনে ভরে যায় আর শুকনার দিনে শুকায় যায়। তো এটা আমি মনে করি যে আগামী জুনের ভিতরে আপনি দেখবেন যে আবার ফ্লাশ উইথ মানি। কিসের জন্য? কারণ ওনারা তো কেউ এলসি করছেন না। এখন কোনো ব্যাংকে আপনি যাবেন, যে বলেন যে আমি টাকা চাই, ধার চাই, ওনার ব্যাংক সবচেয়ে বড় ব্যাংক, উনি বলবেন যে আমি দিতে পারবো না। একটু তো সমস্যা আমাদের, ডলারের তো সমস্যা আছে, আমাদের টাকার তো কিছুটা সমস্যা আছে। তবে সমস্যা যেটা সেটা দীর্ঘমেয়াদী, এটা কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো সাময়িক, এটা কিন্তু আমাদের কেটে যাবে। কাজে এটার জন্য আমাদের অস্থির হলে কিন্তু আমাদের চলবে না। মিস্টার আজিজ খান যেরকম আশাবাদ ব্যক্ত করছেন যে জুনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, আশা করি জুনের মধ্যে, আমারও বিশ্বাস জুনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, এটা আমারও বিশ্বাস। কারণ সরকার যে সমস্ত মেজারগুলো নিতে যাচ্ছে, বিশেষ করে সেন্ট্রাল ব্যাংক ভালো ভালো কিছু পলিসি নিতে যাচ্ছেন, এই পলিসির কারণে আমারও বিশ্বাস যে এটা জুনের মধ্যেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখেন একটা এখানে মানে আমি নিজে কন্ট্রাকশনারি পলিসির বিপক্ষে, যদিও বাংলাদেশ সরকার বর্তমানে কন্ট্রাকশনারি, আমি তবুও আপনি যেহেতু প্রশ্নটা করছেন সেজন্য বলছি। কন্ট্রাকশনারি পলিসিতে কি হয়, যেমন এখন লেন্ডিং রেট ওনাদেরকে এটা ওপেন করে দিয়েছে। আগে একটা ছিল যে 13%, 14%, তাতে করে ওনারা এখন কি 15, 16, 17% চাবেন। 15, 16, 17% নিয়ে তো আর আপনি টেক্সটাইল মিল করতে পারবেন না, আর আমি বিদ্যুৎ কেন্দ্র করতে পারবো না। তার মানে কি হবে? আমি বিদ্যুৎ কেন্দ্র করবো না।
বিদ্যুৎ কেন্দ্র না করলে পরে কি হবে? ইনভেস্টমেন্ট কম হচ্ছে, সাপ্লাই কমে যাবে, খাদ্যের সাপ্লাই কমে যাবে, প্রোডাকশন কমে যাবে, কারণ ইন্ডাস্ট্রিটা তো হচ্ছে না। যখন সাপ্লাই কমে যাবে তখন সাপ্লাই শকে একটা ইনফ্লেশনের প্রেশার হবে। ইনফ্লেশন হয় দুই রকমের, একটা হলো সাপ্লাই কমে গেলে পরে বাংলাদেশ যেটাতে সাফার করছে, কিন্তু বাংলাদেশ যে সলিউশন দিচ্ছে দ্যাট ইজ হলো ডিমান্ড পুল। আরেকটা হলো যে জনগণ অনেক বড় লোক হয়ে গেছে, এখন সবাই, সেটাও হয়েছে বাংলাদেশে কিছুদিন আগ পর্যন্ত সেটা ছিল, এখন হচ্ছে একটা সাপ্লাই শক। আপনি যদি আজকে খাদ্যে বাংলাদেশ লাকিলি অনেক, যে জন্য খাদ্যের দাম খুব বেশি বাড়ছে না, ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে বাড়ছে, এক্সেপশনালি বাড়ছে না। যদি এক্সেপশনালি বেড়ে যায় যখন লোকজন বড় লোক হয়ে যায় কিংবা সাপ্লাই কমে যায়, তো আমরা সাপ্লাই শকে আছি, এবং এই সাপ্লাই শকটা ফার্দার পারপেচুয়েট করছে আমার মতে কন্ট্রাকশনের পলিসিতে। ইনভেস্টমেন্ট না হলে পরে সাপ্লাইটা আসবে কিভাবে? সাপ্লাইটা না আসলে পরে জিনিসের দাম আবার বাড়বে। তো আমি আশা করব বাংলাদেশ সরকার, আমি অনেক ছোট মানুষ, আই ক্যানট, আর আমি MBA করেছি, বাট ইকোনমিক্সের উপরে লেখাপড়া অত করিনি। আমার কমন সেন্সে মনে হয় দ্যাট এমন একটা বাংলাদেশের মতো একটা ইকোনমিতে ভালো অর্থনীতি বোঝে। এখানে আমি একটা কথা বলতে চাই, যে এখানে যে ওই যে বর্তমানে যে টাকার যে ক্রাইসিসের কথাটা, যে মানে এখন যে খুব সবাই বলে দিচ্ছেন, দ্যাট বিভিন্ন ব্যাংকাররাও বলে, কিন্তু আমি বলি এটা সরকার যে পলিসি নিতে যাচ্ছে, যে বাংলাদেশ ব্যাংক 3-4 দিন আগে একটা সার্কুলার জারি করেছে, যে টাকার যে রেট অফ ইন্টারেস্টের যে ইয়েটা ছিল, ব্যানিংটা ছিল, এটা কিন্তু এখন না, এটা কিন্তু উঠাই দিছে। তার কারণে হবে কি, যখন 15%, 16%, 18% কিন্তু হয়ে যায়, যখন তখন আর শিল্পে আর তখন বিনিয়োগ করবে না, কেউ হয়তো বড় বড় কোনো এলসি করবে না, আলটিমেটলি তখন আর কিন্তু এই যে টাকার যেটা ফ্লোট আছে, হ্যাঁ, ইনফ্লেশনটা কিন্তু তখন কিন্তু অটোমেটিক কমে আসবে। ইনফ্লেশন যখন কমে আসবে তখন কিন্তু আমার সব সাইড কিন্তু তখন আমাদের কিন্তু পজিটিভ হয়ে আসবে। তখন এই যে আমাদের বড় বড় এলসি বলেন, ভালো কিনা এই যে আপনার সেটা একটা ভেরি গুড। এটা তো আইএমএফ বলেন, আইএমএফ বলেন, ওয়ার্ল্ড ব্যাংক, এটাই তো এরা চাচ্ছে যে বাংলাদেশের ইনফ্লেশন, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক কি চালু, সেটা না, এটা ইন্টারন্যাশনাল, আমি মনে করি ইন্টারন্যাশনাল এটা একটা গাইডলাইন। হ্যাঁ, এটাকে কমানোর জন্য, ইনফ্লেশনটাকে কমানোর জন্য এই বাংলাদেশ সরকার এই গাইডলাইনটা আমার মনে হয় দিচ্ছে আর কি। মানে IMF, ওয়ার্ল্ড ব্যাংক যে সমস্ত দেশের লোকজনরা পরিচালনা করছে, তাদের নিজেদের দেশে তারা 12টা বাজে দিচ্ছে, তাদের নিজেদের ডেফিসিট কত। আমরা এখানে, আপনারা একটু আগে আলাপ করছিলেন, উনিও বললেন যে রিজার্ভ কি একটা স্যাক্রোস্যাঙ্ক্ট নাকি? এটা কি আল্লাহর দেওয়া কোরআন শরীফ থেকে আমি বদলাতে পারবো না? এটা কি 11 বিলিয়ন? না, রিজার্ভ মানেই তো যখন রিজার্ভ বাড়বে কমবে, এটাই তো নিয়ম। রিজার্ভ নিয়ে তখন আপনি বাসাতে চাউল রেখেছেন, কখন হঠাৎ করে যদি মেহমান আসে তাহলে পরে তো ওটা বের করারই কথা। রিজার্ভ তো ইজ সাপোজ টু বি ইউজড when আমার যখন বিপদ হবে তখন তো আমি রিজার্ভে আমি হাত দেব, এটাই তো নিয়ম। আমি তো তাই মনে করি, কিন্তু এটা সবসময় একটা সাধারণভাবে ধারণা যে 3 মাসের রিজার্ভটা যেন থাকে। তো আমরা তো অনেক বেশি করে ফেলেছিলাম, সেটা নিয়ে অনেক গর্বও করতাম আমরা যে আমাদের অনেক রিজার্ভটা কমের জন্য মেন কারণ তো সেটা তো আপনি একটু আগে শুনলেন, রিজার্ভ কেন আমাদের রিজার্ভটা কমছে। আরেকটা প্রশ্ন আপনি উল্লেখ করেছিলেন মানি মার্কেটের কথা বলতে গিয়ে, ক্যাপিটাল মার্কেট, এবং এই যে ক্যাপিটাল মার্কেটের যে দুরবস্থা, তার জন্য অনেক সময় মানি মার্কেট মানে ব্যাংকগুলোকে দায়ী করা হয়। তো আসলে বাংলাদেশ ব্যাংক আসলে ক্যাপিটাল মার্কেট এটা একটা সেনসিটিভ প্লেস, এটা আমার কাছে মনে হয় আর কি। ক্যাপিটাল মার্কেট আপনারা জানেন যে এখানে হলো শিক্ষিত, কম শিক্ষিত এবং ধনী গরিব সবাই কিন্তু অনেকেই আমাদের ক্যাপিটাল মার্কেটের সাথে কিন্তু জড়িত। তাই আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটে শেয়ার কেনার পরেই আমাদের লোকজনের একটা ধারণা, হ্যাঁ, যে আজকে কিনলে কালকে কেন শেয়ারের দামটা বাড়লো না, এটা কিন্তু অনেকের ধারণা। কিন্তু এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু চলবে না। আমাদের ক্যাপিটাল শেয়ার মার্কেটে যদি আমি বিনিয়োগ করি তাহলে আমাকে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করতে হবে। দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা না করলে কিন্তু আমাদের চলবে না। দীর্ঘমেয়াদী চিন্তা করলে হবে কি, সেখানে আমি যেমন ব্যাংকে টাকা রাখলে 12% কিংবা 14% আমি রেট ইন্টারেস্ট পাবো। যদি একটা ভালো কোম্পানির শেয়ার যদি আমি এখানে বাই করি, দেখা গেছে কোনো কোম্পানিগুলো দেখা যায় 20%, কোনো কোম্পানিগুলো 30%, 40% পর্যন্ত আমরা ডিভিডেন্ড দিয়ে থাকি। কাজেই যারাই শেয়ার মার্কেট আসুক, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা, তাদেরকে আমি বলবো যে কোনো অবস্থায় তারা যেন এই ক্যাপিটাল মার্কেটে, বিশেষ করে ব্যাংকের থেকে লোন নিয়ে তারা যেন কোনো শেয়ার বাই না করেন।
ব্যাংক থেকে লোন নিয়ে এখন শেয়ার যেগুলো তো মার্কেটে এখন বলছেন, আগে তো ওই যে ওই কথাও বলছেন না যে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত, আগে তো উৎসাহই যোগানো হয়েছে সবাইকে, এবং ব্যাংকগুলো তো টাকা দেওয়ার জন্য মানে অধীর আগ্রহে বসেছিলেন, এরকম অবস্থা ছিল না বসেছিল। ব্যাংকগুলি আসলে, ব্যাংক তো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক তো আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তো মানে 2011 সালে যে ঘটনা ঘটেছে, তা ব্যাংকগুলি তখন ক্ষুদ্র বিনিয়োগকারী কিন্তু তারা ইনভেস্টমেন্ট করেছে। কারণ বেশ কিছু বিনিয়োগকারী কিন্তু এখানে কিন্তু তাদের কিন্তু এরা কিন্তু এত ক্যাপিটাল কিন্তু শূন্য হয়ে গেছে। কিন্তু এখানে হচ্ছে কি, আমাদের বাংলাদেশে যে সমস্ত আমাদের নিয়ন্ত্রক সংস্থা বিশেষ করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ব্রোকারেজ হাউস, বিশেষ করে ব্যাংক, এদেরই কিন্তু একটা দায়িত্ব আছে। কাজে তারা যদি সময় মতো, যেমন এখন সবাই বলতেছে এখন ভালো শেয়ার দেখে জন্য কেনার জন্য, বিশেষ করে মৌলভিত্তি যে সমস্ত শেয়ার, এদেরকে দেখে শুনে কেনার জন্য আর কি। এটা যদি মৌলভিত্তি দেখে শুনে তারা যদি শেয়ারটা বাই করে, তাহলে কিন্তু আর সমস্যা হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে শেয়ার মার্কেট তো আপনারা জানেন যে সারা পৃথিবীতে, আমাদের হংকং বলেন, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, আমেরিকা বলেন, আমরা এক্সাম্পল আমি দিতে পারি। 1929 সালে আমেরিকাতে কিন্তু একটা শেয়ার মার্কেট তখন একটা বিরাট বিপর্যয় ঘটেছিল। কিন্তু আপনার দেখতে হবে যে আমাদের যে বিপর্যয়টা যেটা আসছে, সেই বিপর্যয়টা সেটা কতটুকু, সেটাকে আমরা সঠিকভাবে এটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো কিনা, সেটা হলো বিবেচ্য বিষয়। কাজে শেয়ার মার্কেটের বিপর্যয় এটা যে আসবে না, হ্যাঁ, সেটা কেউ বলতে পারবে না। আসবে, কিন্তু সেটা হয়তো সাময়িক একটা পর্যায়ে কিন্তু কেটে যাবে। সূচকের মধ্যে দেখতে পারেন একবার উঠবে আবার নামবে, এটাই কিন্তু শেয়ার মার্কেটের চরিত্র। কাজে শেয়ার মার্কেটে এটার বিনিয়োগের ক্ষেত্রে সবাই একটু সাবধানতা অবলম্বন করে বিনিয়োগ করতে হবে। আজিজ খান, শেয়ার মার্কেট তো অনেক আলাপ আলোচনা হয়েছে, আমার মনে হয় এটা আলাপ আলোচনা হলে পরে এটা আরো খারাপ হয়। আমাদের নিজেদের কয়েকটা কোম্পানি শেয়ার মার্কেটে আছে, আমরা নিজেরা শেয়ার মার্কেটে খেলি না, কিংবা শেয়ার মার্কেটে কেনা বেচা করি না। শেয়ার মার্কেটে আমরা যাই শুধুমাত্র আমাদের শেয়ারগুলো, নতুন শেয়ার দিয়ে পুঁজি সংগ্রহ করে, সেই পুঁজি ব্যবহার করে ব্যবসা বড় করার জন্য। আমরা 33 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে শুরু করেছি, আজকে 10 বছরের মাঝে আমরা 570 মেগাওয়াট বিদ্যুৎ বর্তমানে উৎপাদন করছি। পোর্টে আমরা বাংলাদেশের 25% এক্সপোর্ট আজকে কনসলিডেট করছি। এই অর্থায়নগুলো অ্যাটলিস্ট 25% শেয়ার মার্কেটের থেকে এসছে। এটা বলার পরে প্রত্যেকটা মুক্তবাজার অর্থনীতিতে পুঁজিবাজার খুব ইম্পর্টেন্ট, কারণ সেটাই ক্যাপিটাল দেয় টু দি বিজনেসেস বড় ব্যবসা করার জন্য। এবং এই যে সাধারণ জনগণ যারা একটা পুঁজিবাজারে, যারাদের পুঁজি একটু কম, তারা এত বড় ইন্ডাস্ট্রির সাথে বেনিফিটটা পাবে কিভাবে? যখন নাকি কমিউনিজম থাকে, সোশ্যালিজম থাকে, তখন সরকার মালিকানা থাকে, সরকার ইজ দি রিপ্রেজেন্টেটিভ অফ দি এন্টায়ার নেশন। এখন যখন মুক্তবাজার অর্থনীতিতে একটা প্রাইভেট কোম্পানি একটা বড় ইন্ডাস্ট্রি করছে, সেই ইন্ডাস্ট্রিতে জনগণ কিভাবে যুক্ত হবে? তারা যুক্ত হচ্ছে থ্রু দি শেয়ার মার্কেট, শেয়ার কিনছে এবং তারা ওটার মালিক হচ্ছে। এখন সে যদি মালিক মতন চিন্তা করে, তাহলে আমি তো প্রত্যেকদিন চিন্তা করছি না যে শেয়ারের দাম কি হচ্ছে, আমি চিন্তা করছি যে আমি যে ইনভেস্টমেন্টটা করলাম আগামী 1 বছর, 2 বছর, 5 বছর, 20 বছর, 25 বছর কি হবে। আপনি তো প্রত্যেকদিন সকালে উঠে চিন্তা করেন না যে আপনার যে বাসায় থাকেন সেই বাসাটার মূল্য বেড়েছে না কমেছে। ওই মেন্টালিটি নিয়ে ক্যাপিটাল মার্কেটে যাওয়া উচিত, পুঁজির বাজারে যাওয়া উচিত বলে আমি মনে করি। তারপরেও বিশ্বের প্রত্যেকটা পুঁজিবাজার উঠানামা করে, এবং আমি আপনাদের জন্য এখান থেকে নিয়ে এসেছি এশিয়ার ভিতরে। আপনি দেখতে পারেন যে সাংহাইতে গত 1 বছরে কত কমেছে। গত 1 বছরে সাংহাই স্টক মার্কেট কমেছে প্রায় 35%। আপনার টোকিও স্টক মার্কেটও আপনার কমেছে প্রায় 40%। আপনার বম্বে স্টক মার্কেট কমেছে গত 1 বছরে 25%। বাংলাদেশের স্টক মার্কেট, এই যে ঢাকা স্টক মার্কেট, সেটাও 8,000 থেকে কমে 5,500-তে এসছে। কত ভাগ হলো? এটা প্রায় 30-35%। এই যে ওঠানামা, এটা ম্যাচিওর্ড মার্কেটে হচ্ছে। 2008 সালে আমেরিকান মার্কেট 16,000 থেকে নেমে 6,000-এ এসছে। ইউরোপের বর্তমান অবস্থা আপনি দেখছেন। তো বর্তমান বিশ্বে যখন নাকি কমিউনিকেশন এবং ইনফরমেশন এত তাড়াতাড়ি
যাচ্ছে এবং সবাই একসাথে কাজ করছে। দাম কমছে কেন? দাম কমছে পারসেপশনের জন্য। আমাদের প্রায় 30 লক্ষ বিও অ্যাকাউন্ট আছে, কেউ বলেন 40 লক্ষ, আমি ধরে নিচ্ছি 30 লক্ষ। তার ভিতরে 5 লক্ষ লোকও যদি রেগুলারলি ব্যবসা করেন, এই 5 লক্ষ লোক যদি মনে করেন যে আমরা আজকে বিক্রি করবো, তাহলে পরে দাম কমবে। এই 5 লক্ষের ভিতরে যদি বেশিরভাগ মনে করেন যে আজকে আমি কিনবো, তাহলে দাম বাড়বে। এটাতে পারসেপশন প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এই জন্য আমরা দেখেছি যে আমাদের মতন দেশে, যেখানে সবাই নতুন করে অনেক কিছু জানছেন, নতুন শিক্ষা আসছে, নতুন ইচ্ছা আসতেছে, নতুন স্টক মার্কেটও অত পুরনো না, নতুন, সেখানে একটু ভেবে চিন্তে, একটু লং টার্ম চিন্তা করে যদি কাজ করি আমরা, তাহলে পরে নিশ্চয়ই ভালো হবে। আপনি আর বলবেন এই বিষয়ে? আমাদের আজিজ ভাই যে কথাগুলো বলছেন, আসলে শেয়ার মার্কেটের জন্য যুক্তিযুক্ত কথা উনি বলেছেন। আসলে আমাদের দেশের শেয়ার মার্কেট যেটা হলো, আমরা সারা পৃথিবীতে দেখি যারা হলো উদ্যোক্তারা কিন্তু হলো ব্যাংক ঋণের পাশাপাশি ওই ক্যাপিটাল মার্কেট থেকে টাকা নিয়ে কিন্তু শিল্প প্রতিষ্ঠা করেন। আমাদের দেশে কিন্তু এর কোনো ব্যতিক্রম কোনো কিছু না, আমাদের দেশে কিন্তু তাই হচ্ছে। কাজে আজকে বাংলাদেশে যে শেয়ার মার্কেট যে বর্তমান অবস্থা, 2011 সনে আমাদের মাঝখানে হয়তো শেয়ার মার্কেটে কিছুটা ডিজাস্টার হয়েছিল। আরেকটা প্রশ্ন অনেক বলেছেন যে ডিমান্ডের তুলনায় সাপ্লাইটা অনেক কম শেয়ারের। সরকারের দিক থেকেও বলা হয়েছিল বিভিন্ন কোম্পানি, না সরকারও বিভিন্ন সময় বিভিন্ন সরকারের যে সমস্ত ভালো ভালো প্রতিষ্ঠান ছিল ক্যাপিটাল মার্কেটে আসবে, এটা হয়তো সরকার বিভিন্ন সময় বলেছিল, কিন্তু হয়তো আসবে, কিন্তু যখন আসে তখন সেটা দেখা যাবে আর কি। কিন্তু আমি যেটা বলতে চাই যে শেয়ার মার্কেটকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। শেয়ার মার্কেট এটা সারা পৃথিবীতে শেয়ার মার্কেট তার নিজস্ব গতিতে চলে। আর আমাদের দেশের যে সমস্ত বিনিয়োগকারীরা আছেন আর কি, তারা মানে শেয়ার বিশেষ করে কেনার ক্ষেত্রে অনেকে আছেন শেয়ার মার্কেট ব্যবসা করে কিন্তু অনেক লাভবান আছেন, আর অনেকে আছেন যে দেখা দেখি শেয়ার কিনে। এই দেখা দেখি শেয়ারটা কিনা বন্ধ করে তারা যদি বুঝে শুনে, আগেও বলেছিলাম, বুঝে শুনে শেয়ারের বিশেষ করে কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু, আর্নিং পার শেয়ার, তারপর হলো প্রাইস আর্নিং রেশিও, এই সমস্ত কোম্পানির এটা হলো বেসিক মৌলভিত্তিক দেখে যদি শেয়ারটা ওনারা যদি পারচেস করে, তাহলে কিন্তু এই শেয়ারের লস খাওয়ার কিন্তু ওনার কোনো সম্ভাবনা নাই। আর এই শর্ট শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে আমি সবসময় এটা অনুরোধ করব, তারা যেন সবসময় যেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে, তাহলে হয় কি সবাই লাভবান হবে। সেটা ব্যক্তি ক্ষেত্রে নয়, এটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু একইভাবে এটা করা উচিত। প্রতিষ্ঠানও কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে সেটা প্রতিষ্ঠানও লাভবান হবে। মিস্টার আজিজ খান, আপনি বিশ্ব অর্থনীতির কথা আলোচনা করছিলেন যে বিশ্ব মন্দা পরিস্থিতি গেল এবং সেই জায়গাটাতে বাংলাদেশ উঠে যেতে পেরেছে। সরকারের দিক থেকে দাবি, আপনি নিজেও এর আগে আমার এই অনুষ্ঠানে বলেছেন। আবার একটা মন্দা পরিস্থিতির আশঙ্কা অনেকেই করছেন, তো তার প্রভাব বাংলাদেশে কিভাবে পড়তে পারে, বা বাংলাদেশ এই জায়গায় কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে যাতে করে তার ছোঁয়াটা বাংলাদেশে না লাগে? আমাদেরকে সর্বপ্রথম, when the going gets tough, the tough gets going. আবার অনেকে মনে করেন তার সুফলটাও বাংলাদেশ ভোগ করতে পারে। আমি মনে করি সুফলটাই বাংলাদেশ ভোগ করতে পারে বেশি, কারণ বিশ্ব অর্থনীতির সাথে বাংলাদেশের সাথে ওরকম ভাবে কোনো কাপলিং বলে, ওরকম ভাবে কোনো মিল নেই। আমরা বিশ্ব অর্থনীতি যখন খারাপ থাকে আমরা এখানে ভালো করতে পারি। এবার আমরা একটু অসুবিধায় পড়েছি তেলের জন্য, কারণ বিশ্ব অর্থনীতিতে তেলের মূল্য অনেক বেড়ে গেছে। তেলের মূল্য বেড়েছে কেন? কমপ্লিটলি ওই যে আপনি বলছিলাম স্টক মার্কেটের মতন পারসেপশনের জন্য। স্ট্রেট অফ হরমুজে কিছু তো হয়নি ইরানের সাথে আমেরিকার, কিন্তু ওটার জন্য $10 বেড়ে গেছে। তার আগে লিবিয়াতে যুদ্ধ হয়েছে, সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, মানে কনফ্লিক্ট হচ্ছে উইদিন দি ওন কান্ট্রি। এই সমস্ত ইরাকে কনফ্লিক্ট হচ্ছে। এন্টায়ার মিডল ইস্টের এই টেনশনের কারণে তেলের মূল্য বেড়ে যাচ্ছে। তেলের মূল্য বাড়ার ডিমান্ড, তেলের ডিমান্ড যদি আপনি চিন্তা করলে বুঝতে পারবেন, বিশ্ব অর্থনীতি তো মন্দার দিকে, পুরো ইউরোপ মন্দায়, আমেরিকা মন্দায়, চায়নাতে এখন আবার কন্ট্রাকশন করছে। ভারতে, বাংলাদেশের থেকে আপনাকে স্টক মার্কেটের চেহারা দেখালাম, আমাদের থেকে অবস্থা খারাপ। তেলের টোটাল ডিমান্ড তো বাড়ছে না ওরকম ভাবে, তাহলে পরে মূল্য বাড়ছে কেন? মূল্য বাড়ছে ভয় যে স্টেট অফ হরমুজ কি বন্ধ করে দেবে নাকি টাকা।
দ্বিতীয়ত পৃথিবীর যে টাকা পয়সা আছে সেই টাকা লাগানোর জায়গা পাচ্ছে না, কোথায় লাগাবে? আজকে তো ওয়ার্ল্ড ওয়াইড অনেক দি ইন্টারন্যাশনাল ব্যাংকস, ওনাদের ব্যাংকের কথাও যেরকম বললাম যে ব্যাংকের তো ইনকাম করেছে অনেক, এই টাকাগুলো তো ওনাদের কাছে আসবে, যখনই ফেরত আসতেছে তারা সাহস পাচ্ছে না টাকা লাগানোর জন্য। ইউরোপে কাউন্টার পার্টি রিস্ক নিচ্ছে না, আমেরিকাতে কাউন্টার, মানে ইউরোপ এক ব্যাংক আরেক ব্যাংককে বিশ্বাস করছে না, আমেরিকাতে ইউরোপকে বিশ্বাস করছে না, তাদের নিজেদের সরকারি বন্ড বিক্রি হচ্ছে না। আজকে ইটালিয়ান বন্ড বিক্রি হচ্ছে 7%। অর্থনীতিতে তো টাকা আছে, বিশ্বাস নাই। আজকে যেটা হয়েছে, বিশ্বাস নেই। সেই বিশ্বাসের জায়গায় যদি বাংলাদেশ থাকতে পারে, বাংলাদেশে আমরা আজকে বাংলাদেশ উন্নতি করেছে কেন? বাংলাদেশ উন্নতি করেছে এটার লো লেবার কস্টের জন্য, যেটা এখনো কম্পারেটিভলি অনেক কম। বাংলাদেশ উন্নতি করেছে এটার ফার্মিং এর জন্য, আমাদের ফার্মাররা 16 কোটি লোকের জন্য আজকে খাবার উৎপাদন করতে পারছে। বাংলাদেশ উন্নতি করেছে কেন? ব্যবসায়ীদের জন্য। বাংলাদেশের ব্যবসায়ীরা আজকে পৃথিবীর কোথায় এক্সপোর্ট না করছে, কোথায় না যাচ্ছে। বাংলাদেশে প্রায় 32-33টা ব্যাংক, যখন প্রথম ব্যাংক হয়েছে তখন বলেছে যে ব্যাংকগুলো চলবে না, কয়েকদিন পরে বলেছে যেগুলির মার্জার করতে হবে, নাহলে চলবে না। প্রত্যেকটা ব্যাংক এখন 1000 কোটি টাকা, 1500 কোটি টাকা একটা ব্যাংকের, তারা বেজেল 1 বেজেল 2 পার হয়ে যাচ্ছে। আর যারা বেজেল, যে দেশ বেজেল, সুইজারল্যান্ডের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আপনি কেন, আমরা ভয় পাচ্ছি কেন? আমাদের সাহস দরকার। অন্যরা এসে আমাদেরকে ভীতু করতে চাচ্ছে যে তোমাদেরকে এটা করবো না, এটা দিব না, এটা দিব না। সাহস ধরে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের ইকোনমি ছোট, বাংলাদেশ সরকারের কাছে আমাদের সেভিংস রেট কম, সেই সেভিংস রেটটা বাড়াতে হবে। সেভিংস রেটটা বাড়ানোর জন্য আপনি এই যে আজকে যে ডলারের দাম বেড়েছে, সেটার জন্য একটা পজিটিভ সাইড আছে। ডলারের দাম বাড়ার সাথে সাথে রেমিটেন্স বাড়বে, লোকাল রেমিটেন্স বাড়বে। ডলারের দাম বাড়ার সাথে সাথে এক্সপোর্টার উড বি মোর, মানে তার ইনকাম আরো বেড়ে যাবে, সে এক্সপোর্টে আরো বেশি কম্পিটিটিভ হয়ে যাবে। এক্সপোর্ট ইম্পোর্টের তুলনামূলক চিত্র দেখতে গেলে তখন না, ইম্পোর্টে তো আপনার বাংলাদেশের ইম্পোর্ট কমিয়ে ফেলছে। বাংলাদেশে আপনি যদি গত 3 মাসের হিসাব দেখেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে, তাহলে দেখবেন 3% কমেছে। গত বছর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে যত ইম্পোর্ট হয়েছে, তার থেকে এই বছর ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ 3% ইম্পোর্ট কম হচ্ছে। তো কিছুদিনের ভিতরে আর অন্য তো এলসি খুলছেন না, তো হঠাৎ করে দেখা যাবে যে এলসি যে খুলছেন না, ইম্পোর্ট কমে গেছে, এক্সপোর্ট বেড়ে গেছে। সেটা কি খুব একটা সুখকর ব্যাপার? এলসি খুব দুঃখের ব্যাপার। আমি তো বলছি যে আমি কন্ট্রাকশনের পলিসির বিপক্ষে, কিন্তু আমি রিয়েল ফ্যাক্টটা বলছি আপনাকে। সেজন্য আমি মনে করি জুন জুলাইয়ের ভিতরে আপনি দেখবেন আবার দের ইজ এক্সেস ফ্লো ইন দ্য মানি মার্কেট। জি, আসলে সত্যি কথা বলতে কি, যে বাংলাদেশের উপরে তেমন একটা আসলে আল্লাহর একটা রহমত। যেমন ইউরোপে, সত্যি কথা বলতে কি, যেমন ইউরোপে একটা বিরাট ডিজাস্টার চলছে। আমার গার্মেন্টস সেক্টর মনে করছিল যে ইউরোপের এই ডিজাস্টারের কারণে এটা হয়তো সমস্যা হবে, কিন্তু দেখা গেছে এখন চায়না কিন্তু আমাদের বিরাট মার্কেট হয়ে গেল, ইন্ডিয়া বিরাট মার্কেট হয়ে গেল, জাপান কিন্তু এখন হয়ে যাচ্ছে। কাজেই ব্যাংকের কথা এক সময় যখন বলা হচ্ছিল, যেমন ব্যাংক, বাংলাদেশে যে পরিমাণ বেসরকারি ব্যাংক আছে, বেসরকারি ব্যাংক, তখন বলছে বেসরকারি ব্যাংক চলবে না, কিন্তু বেসরকারি ব্যাংক কিন্তু এখন ঠিকই চলছে। এখন সরকার আবার সিদ্ধান্ত নিচ্ছে যে আরো নতুন কিছু ব্যাংক দিবেন, এবং এও সিদ্ধান্ত নিচ্ছে। এটি ভালো সিদ্ধান্ত। আমি তো মনে করি এটা পজিটিভ সিদ্ধান্ত। এই জন্য পজিটিভ সিদ্ধান্ত, বাংলাদেশ 16-17 কোটি জনসংখ্যার দেশ। এখানে আমাদের গ্রামগঞ্জে কিন্তু এখনো কোনো ব্রাঞ্চ নাই, কোন উপজেলায় কিন্তু ব্রাঞ্চ নাই। দেখা গেছে নতুন ব্যাংক হলে সেই ব্যাংকগুলো যে গ্রামে গিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের 16 কোটি লোকের মধ্যে যে সমস্ত নাই, এবং না আমি মনে করি বলছিলেন যে আপনার ব্যাংক বেশ ব্যবসা সফল বা বড় ব্যাংক, সেখানে আপনি যখন করছেন না, নতুন ব্যাংক আসলেই করবে। নতুন ব্যাংক আসলে আমাদের হয়তো প্রতিযোগিতা বাড়বে, প্রতিযোগিতা বাড়লে কিন্তু সেবার মানও কিন্তু বাড়বে। যেমন আমি একটা ব্যাংক, আমি একজন ব্যবসায়ী, একটা বেসরকারি ব্যাংকের আমি চেয়ারম্যান। আমি তো কোনো না কোনো ব্যাংকের সাথে আমি ব্যবসা করি। তা আমি যখন যাই, তো আমি তাহলে আমার পাশাপাশি তখন এটা যখন নতুন ব্যাংক আসবে তখন প্রতিযোগিতা বাড়বে, প্রতিযোগিতা বাড়লে কিন্তু সেবার মান কিন্তু তখন আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে নতুন ব্যাংক আসলে হবে কি, যেমন বাংলাদেশে এখন 50টা ব্যাংক আছে, 50টা ব্যাংকের সাথে যদি প্রতিযোগিতা প্রথম হওয়া, আর সেখানে ব্যাংক যদি 100টা ব্যাংক যদি আসে, তার সাথে প্রতিযোগিতা প্রথম, সেটার মধ্যে কিন্তু ফার ডিফারেন্স আছে।
কাজেই নতুন ব্যাংক আসলে আমাদের প্রতিযোগিতা বাড়বে, সেটা ঠিক কথা। কিন্তু আমাদের বিশেষ করে গ্রামগঞ্জের যে সমস্ত লোকজন আছে, বিশেষ করে গ্রামগঞ্জের কৃষিভিত্তিক লোকজন যারা আছে, টোটাল ব্যাংকেবল যে পপুলেশন আছে, যারা টাকা ব্যাংকে রাখে না, গ্রামের লোকজন দেখা গেছে কোনো আলমারিতে টাকা রাখে, কোনো বাক্সে টাকা রাখছে, সেই লোকজন কিন্তু এখন ব্যাংকে টাকা রাখবে। কাজে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য বর্তমানে যে সমস্ত ব্যাংক আছে, আমি তো মনে করি না এটা হলো যথেষ্ট। আরও ব্যাংক হলে আমি মনে করি এটা ভালোই হবে। আর তাছাড়া সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, দেশে যেমন শহরে যদি একটা ব্রাঞ্চ হয়, তো গ্রামেও একটা ব্রাঞ্চ হবে। তাহলে হবে কি, এখানে ম্যান পাওয়ার হবে, ম্যান পাওয়ার জেনারেট হবে। কাজে আমার মনে হয় সরকার ওই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করি কিন্তু নতুন ব্যাংক দেওয়ার চিন্তা ভাবনা করছেন, এবং এটা একটা পজিটিভ সাইন বলে আমি মনে করি। আজিজ খান, শেষ প্রান্তে আমরা। ধন্যবাদ। খুব আজকের আলাপ আলোচনা আমার মনে হয় খুব ভালো হয়েছে। আমি শেষ প্রান্তে, যেহেতু বাংলাদেশ একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে নাকি আমরা আবার ব্যাক টু বেসিক্স বলে, ফান্ডামেন্টালগুলি খুব ভালো মতন দেখছি। প্রথম যেটা আপনাকে শুরু করেছিলাম, যে ক্যাপিটাল মার্কেট এখন থেকে যা আছে তার থেকে খারাপ হওয়ার সুযোগ খুব কম, ডাউনসাইড রিস্ক ইজ মিনিমাল। ওয়েস্টার্ন ইকোনমিজ যারা আমাদেরকে নর্মালি টাকা পয়সা দিত, ডলার দিত, তারা আমাদেরকে দিচ্ছে না। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, কিংবা আস্তে আস্তে ছাড় করছে। সেগুলো এর থেকে খালি উন্নতি হতে পারে, এখন ছাড়ই দিতে পারে, আটকে তো দিচ্ছে, এরপরে ছাড়ই দিতে পারে। আমরা এটার সুযোগে যদি চায়না, মিডল ইস্ট, অন্যান্য যেখানে এমার্জিং ইকোনমিজ, সেদিকে যদি আমরা সবাই তাকাই, তাহলে হয়তো একটা নতুন দিগন্ত আসবে, যেখান থেকে ইনভেস্টমেন্ট এখানে আসবে। আমরা নিজেরা খুবই ভালো মতন নিজের দেশকে পরিচালিত করতে পারছি। কিভাবে পারছি? আপনি দেখেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটা সারা পৃথিবীর জন্য ইউনাইটেড নেশনস করলো, সেখানে আমরা কিন্তু একটা অ্যাওয়ার্ড পেয়েছি ফর অ্যাচিভিং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাউথ। ঠিক আছে। দ্বিতীয়ত, আমরা একটা স্বাধীনতার 50 বছরের জন্য একটা রূপরেখা করেছে সরকার, যে রূপরেখার দিকে এগিয়ে যাচ্ছি, যে ফুড ফর অল, ইলেকট্রিসিটি ফর অল, নানান রকম চিন্তা ভাবনা নিয়ে অ্যাটলিস্ট একটা দিক নির্দেশনা আছে, ভালোর দিক নির্দেশনা আছে। সবাই মিলে সেদিকে যদি যাই, তাহলে পরে যতখানি কি যাব ততখানি কি অগ্রগতি হবে। আমি বলছি না যে কথা বলা হচ্ছে সেগুলি সব পেয়ে যাব। আপনি দেখেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি এবিলিটি টু লিপফ্রগ, ক্যাটাপল্ট ইনটু এ নিউজ ইজ থ্রু দি এই নতুন কমিউনিকেশন, যেটা আমরা বলছি ICT, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে। সেখানে বাংলাদেশ লিপফ্রগ করেছে, যেটা আপনাকে বলেছি, 300 উপজেলা ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি। সরকার নতুন কম দামি কম্পিউটার করেছে, দোয়েল। তারপরে তথ্য বাতায়ন বলে এই 300 উপজেলাতে, যেখানে যে আপনি তথ্যের আদান প্রদান করতে পারবেন, ইনস্ট্যান্টেনিয়াস কমিউনিকেশন করতে পারবেন। এগুলো সবই একটা ভালো দিকে দেখায়, যে আমাদের একটা দিক নির্দেশনা আছে, আমাদের উন্নয়নের একটা ইচ্ছা আছে, এবং মনের ভিতরে সে জোর আছে টু মুভ টুয়ার্ডস দ্যাট। কাজেই আমি মনে করি বাংলাদেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক, তৃতীয় মাত্রা, চ্যানেল IGP বক্স 2433, ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায়, আপনি তৃতীয়মাত্রা.com, 6161 নাম্বার আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয়মাত্রা.com এবং facebook.com/তৃতীয়মাত্রা আপনার মতামত রাখতে পারেন। আর আপনার মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 12:30 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার সিরাজ ইসলাম মোল্লা এবং মিস্টার মোহাম্মদ আজিজ খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আমরা বিশ্ব অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতি নিয়ে মূলত আলোচনা করছিলাম, এবং মোহাম্মদ আজিজ খান বলছিলেন যে বিশ্ব অর্থনীতিতে অর্থ আছে, বিশ্বাস নেই। বাংলাদেশে বিশ্বাসের ঘাটতিটা তিনি এখন পর্যন্ত দেখছেন না, যদিও কেউ কেউ মনে করেন যে এখানেও আস্থার একটা অভাব রয়েছে, এবং আস্থাটা তৈরি করবার জন্য তিনি যেরকমভাবে ইতিবাচক কথাবার্তা বলে গেলেন, এবং একই সঙ্গে মিস্টার সিরাজ ইসলাম মোল্লাও বললেন,
এরকম ইতিবাচক কথাবার্তা বলতে হবে। একই সঙ্গে শুধু কথার মধ্যে থাকলেই হবে না, কথার সঙ্গে কাজটাও দেখাতে হবে। কিছু কিছু কাজের উদাহরণও তারা দিয়েছেন এবং সম্ভাবনার জায়গাগুলো চিহ্নিত করবার চেষ্টা করেছেন। তবে আমাদের অর্থনীতিতে বিশেষ করে আমরা পুঁজিবাজারের কথা বলি বা অর্থবাজারের কথা বলি বা আমাদের খাদ্যদ্রব্যের বাজারের কথা বলি, সেই সব বাজারে যখন সমস্যা তৈরি হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে কিন্তু কথার কারণে সমস্যা তৈরি হয়েছে অনেক সময়, এবং এক একজন এক এক রকম কথা বলেন এবং যারা দায়িত্বশীল তারা অনেক সময় বিষয়গুলো বোঝেন না, এভাবেই নিজেদেরকে উপস্থাপন করেন, এগুলো সমস্যার তৈরি করে। দুজনে মোটামুটিভাবে বলেছেন যে জুন মাসের মধ্যে তারা আশা করছেন পরিস্থিতিটার উন্নতি ঘটবে। এখন পর্যন্ত যেসব ছোটোখাটো সমস্যা আছে, কেউ কেউ আবার মনে করেন জুন পর্যন্তই আসলে একটা ক্রুশিয়াল টাইম। এই জায়গাটাতে এই অর্থ ব্যবস্থাপনার জায়গাটা কিভাবে সরকার কাজ করবে সেটি এখন আসলে দেখবার বিষয়। একই সঙ্গে বিশ্ব অর্থনীতির একটা খারাপ চিত্র আজকের আলোচনায় উঠেছে। দুদিন আগেও আমরা আলোচনা করেছি এই অনুষ্ঠানে। সেখানে যারা বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিত্ব ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন, তারা বলছিলেন যে বিশ্ব অর্থনীতির অবস্থাটা আর খারাপ হওয়ার সম্ভাবনা নেই। খুব যে ভালো হবে খুব নিকট ভবিষ্যতে সেটিও তারা আশা করছেন না, তবে যা আছে তার চাইতে খুব একটা খারাপ হওয়ার সম্ভাবনা নেই। এবং এই জায়গাটাতে যেমনটা আজিজ খান বলছিলেন যে বাংলাদেশের জন্য অপার একটা সম্ভাবনাও রয়েছে। এই বিশ্ব অর্থনীতির খারাপ অবস্থাটাকে বাংলাদেশ কাজে লাগাতে পারে, এবং যেহেতু আর খারাপ হওয়ার সম্ভাবনা নেই, কাজে খারাপের ছোঁয়াটাও বাংলাদেশে লাগবে না, সেটি নিশ্চিত করে বলা যায়। আর সেই সঙ্গে আমাদের বৈদেশিক সাহায্য, সহায়তা, ঋণ এগুলো কোথাও কোথাও আটকে আছে নানান কারণে। সেই আলোচনা আমরা যদিও আজকে করিনি, কিন্তু আজিজ খান মনে করেন এগুলো এখন আটকে আছে, ছাড় না হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে ছাড় হতে হবে। যা কিছু হবার সম্ভাবনা সেটা হচ্ছে ছাড় হতে হবে। এবং তিনি আরও বলছেন যে আমাদেরকে বিকল্প, আমাদের সহায়তার জন্য বিকল্প জায়গা খুঁজতে হবে। সেটি চীন হতে পারে, মধ্যপ্রাচ্য হতে পারে, এবং বৈদেশিক সহায়তা ছাড়া যে আমাদের চলা সম্ভব নয় সে কথাও মিস্টার মোল্লার কথায় বেরিয়ে এসেছে। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।